এক রাজ্যে এক বৃদ্ধ রাজা ছিল। যেহেতু রাজা বৃদ্ধ হয়ে পড়েছিল, তাই তাকে তার 3 পুত্রের মধ্যে একজনকে রাজা ঘোষণা করতে হতো। কিন্তু রাজার সামনে একটা সমস্যা ছিল। তার 3 পুত্রের মধ্যে কে সবথেকে বেশি যোগ্য সেটা রাজা কিছুতেই বুঝতে পারছিল না। তাই রাজা এই নির্ণয়টা নিতে পারছিল না যে তার 3 পুত্রের মধ্যে তিনি কাকে নিজের উত্তরাধিকারী বানাবেন। এই বিষয়ে রাজা পিছনের কয়েক মাস ধরে বেশ চিন্তিত ছিলেন। তিনি সবসময় ভাবতেন, যদি কোনোভাবে এটা জানা যেত যে এদের মধ্যে কে যোগ্য রাজা হতে পারবে, তাহলে তার চিন্তাটা দূর হতো। তিনি ভাবতেন, এদের মধ্যে কে তার এই সাম্রাজ্যকে আরও বাড়িয়ে তুলতে পারবে, কে এই রাজ্যকে আরও শক্তিশালী আর সমৃদ্ধ করে তুলতে পারবে। এর জন্য তিনি অনেকবার আলাদা আলাদাভাবে তাদের পরীক্ষা নেওয়ারও চেষ্টা করেছেন, তাদেরকে প্রশ্ন করেছেন, কিন্তু প্রতিবার তারা রাজার সামনে সমান যোগ্যতার প্রমাণ দিয়েছে, যার ফলে রাজার সমস্যা আরও বেড়ে উঠেছে। ঠিক সেই সময় এক বৃদ্ধ সন্ন্যাসী রাজমহলে ভিক্ষা করতে আসে। যেহেতু সন্ন্যাসী দুপুরবেলায় ভিক্ষা নিতে এসেছিল, তাই রাজা তাকে অনুরোধ করে যে দুপুরের খাবার তিনি যেন এই রাজমহলই খেয়ে যান, তারপর তিনি ভিক্ষা নিয়ে ফিরে যেতে পারেন। বৃদ্ধ সন্ন্যাসী রাজার অনুরোধ মেনে নিলেন আর ভোজন করার জন্য বসে পড়লেন। যখন তিনি খাবার খাচ্ছিলেন, তখন তিনি রাজার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট লক্ষ্য করেন। তিনি বুঝতে পারেন রাজা নিশ্চয়ই কোনো বিষয় নিয়ে চিন্তা করছে। খাবার খাওয়ার পর যখন রাজা আর সন্ন্যাসী একটি ঘরে বসে বসে গল্প করছিলেন, তখনও সন্ন্যাসী লক্ষ্য করেন রাজা কোনো কিছু নিয়ে পুনরায় চিন্তা করছে। তাই দেখে সন্ন্যাসী থাকতে না পেরে রাজাকে জিজ্ঞাসা করে ফেলেন, কি হয়েছে মহারাজ, আপনাকে খুব চিন্তিত লাগছে? আপনার কোনো অসুবিধা না থাকলে আপনার চিন্তার কারণ আমাকে বলতে পারেন। রাজা তখন বলে, আমার চিন্তা কেবল একটাই, যে আমি আমার 3 পুত্রের মধ্যে কাকে আমার উত্তরাধিকারী বানাবো। আমার কাছে 3 জনই সমান, তাই আমি এটা কিছুতেই বুঝে উঠতে পারছি না যে কার হাতে এই সাম্রাজ্য সবচেয়ে বেশি সুরক্ষিত থাকবে। এই কথা শুনে সে বৃদ্ধ সন্ন্যাসী হাসতে হাসতে রাজাকে বলে, এই সমস্যার সমাধান খুব সহজেই বের করা যাবে। তারপর সেই সন্ন্যাসী রাজাকে এই সমস্যার থেকে বেরোনোর জন্য একটা উপায় বলে দেয়। রাজারও সেই উপায়টি বেশ ভালো লাগে। তারপর সেই বৃদ্ধ সন্ন্যাসী ফিরে যাওয়ার জন্য রাজার কাছে অনুমতি চায় আর রাজমহল থেকে চলে যায়। তার কিছুদিন পর রাজা একদিন সকালে তার 3 পুত্রকে নিজের কাছে ডাকেন আর 3 জনকে 1 বস্তা করে গম দেন আর বলেন, আমি কিছুদিনের জন্য তীর্থযাত্রায় যাচ্ছি, ফিরবো কবে ঠিক বলতে পারছি না, হতে পারে বেশ কয়েক মাস সময় লেগে যাবে, কিন্তু যখন আমি ফিরবো তখন তোমরা আমায় এই 1 বস্তা গম অক্ষত অবস্থায় ফিরিয়ে দেবে। মনে রাখবে, গমের একটি দানাও এদিক ওদিক হওয়া চলবে না। এই বলে রাজা চলে গেলেন। পিতা চলে যাবার পর বড় পুত্র তার ভাগের 1 বস্তা গমকে একটি বড় সিন্ধুকে ভরে রেখে দিল আর তাতে একটা তালা ঝুলিয়ে দিল। সে এই ভরসার সাথে গমকে সিন্ধুকের মধ্যে রেখে দিল যে পিতা যখন ফিরে আসবে তখন আমি এই গমকে অক্ষত অবস্থায় তাকে ফিরিয়ে দিতে পারবো। দ্বিতীয় পুত্র ভাবে, গমকে সিন্ধুকের মধ্যে রাখা মূর্খামি হবে, কে জানে পিতা কখন ফিরে আসবে, ততদিনে গমেতে পোকা হয়ে যেতে পারে, গম নষ্ট হয়ে যেতে পারে। এই সব ভেবে সে রাজমহলের পাশে একটি খালি জায়গায় তার ভাগের গমগুলি ছড়িয়ে দিল। সে এই ভরসার সাথে সেখানে গমগুলি ছড়িয়ে দিল যে এর থেকে এইটুকু ফসল তো হয়েই যাবে, যার থেকে 1 বস্তা গম আমি পিতাকে ফিরিয়ে দিতে পারবো। কিন্তু সে একজন রাজপুত্র, জীবনে কখনো চাষবাস করেনি, চাষের কোনো অভিজ্ঞতাও নেই, তাই সে গমকে কেবল ফাঁকা জায়গায় ছড়িয়ে দিল মাত্র। তার আগে না সে মাটির উর্বরতা দেখল, না চাষ দিল, না জমির আগাছা পরিষ্কার করে মাটিকে ফসল বোনার জন্য তৈরি করল। সে কেবল ঈশ্বর ভরসায় গম ছড়িয়ে দিল। সে ভাবল, ঈশ্বর যখন এত ফালতু আগাছাগুলোকে বড় করে তুলছে, তখন আমার গমের দানাগুলোকে তো অবশ্যই বড় করে তুলবে। এদিকে রাজার ছোট পুত্র ভাবে, গমকে সিন্ধুকে রাখা একদম মূর্খামি হবে, পিতা ফিরে আসতে আসতে গমগুলি নিশ্চিত রূপে নষ্ট হয়ে যাবে। এছাড়া এইভাবে ঈশ্বর ভরসায় গমগুলিকে ফাঁকা জায়গায় ছড়িয়ে দেওয়াটাও ঠিক হবে না, তাতে ঝুঁকি আরও বাড়বে। তাই সে একটি নির্ণয় নেয় আর প্রথমে এক কৃষকের কাছে যায়। কৃষকের সাহায্যে সে একটি ভালো উর্বর জমির সন্ধান করে। তারপর কৃষককে দিয়ে জমির আগাছা পরিষ্কার করায়, জমিটিতে চাষ দিয়ে ভালো করে মাটি তৈরি করায়, তারপর সেই মাটিতে গম বুনে ফেলে। এছাড়া সে কৃষকের কথা মতো
সময়ে সময়ে জমিতে সার ও জল দিয়ে যায়। বেশ কয়েক মাস পর যখন তাদের পিতা ফিরে আসে, তখন সবার প্রথমে বড় পুত্র সিন্ধুক খুলে দেখাতে গিয়ে দেখে তার সব গম খারাপ হয়ে গেছে। পিতা রেগে গিয়ে বলে, আমি তোমাকে ভালো গম দিয়েছিলাম, যার মধ্যে অসীম সম্ভাবনা ছিল, যেগুলো এই কিছু মাসে বেড়ে কয়েক গুণ হতে পারত, কিন্তু তুমি সেই জীবিত গমের দানাগুলোকে মাটিতে পরিণত করেছ। তার মধ্যে যে বিকাশের সম্ভাবনা ছিল সেটাকে তুমি নষ্ট করে ফেলেছ। তাই আমি তোমার হাতে এই সাম্রাজ্য তুলে দিতে পারি না। তুমি কিছু বছরের মধ্যে এই রাজ্যটাকেও ধ্বংস করে ফেলবে। তারপর রাজা দ্বিতীয় পুত্রের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে, গম কোথায়? দ্বিতীয় পুত্র রাজাকে রাজমহলের পাশে সেই খালি জায়গায় নিয়ে গেল যেখানে সে গমগুলি ছড়িয়ে দিয়েছিল। কিন্তু সেখানে তো গমের একটা চারাও দেখা যাচ্ছে না, সেখানে কেবল ঝোপঝাড় ও কাঁটা গাছ ছিল। আসলে গম ছড়িয়ে দেওয়ার পর থেকে সেই রাজকুমার কোনো দিনের জন্য সেখানে আসেনি। রাজা তখন বলে, কোথায় গম? পুত্র বলে, এখানেই তো ছড়িয়ে দিয়েছিলাম, জানি না কি হয়েছে। রাজা বলে, গম বোনার আগে তুমি জমির মাটিকে তৈরি করেছিলে, জমিকে ফসল বোনার উপযুক্ত বানিয়েছিলে? পুত্র মাথা নিচু করে বলে, না, আসলে আমি ভেবেছিলাম মাটিতে যখন এমনি এমনি এত গাছপালা ও ঘাস বেড়ে ওঠে, কোনো পরিচর্যা না করেও সেগুলো এত বড় হয়ে ওঠে, তখন আমার গমের গাছও বেড়ে উঠবে, আর তার থেকে এক বস্তা গম তো উঠেই যাবে। রাজা তখন বলে, তুমিও আমার উত্তরাধিকারী হতে পারবে না, কারণ তুমি এই রাজ্যকে সামলাতে পারবে না। যে মানুষ বীজ বোনার আগে জমির মাটিকে পরীক্ষা করে দেখে না, যে মানুষ ফসল বোনার পর কখনো দেখতে পর্যন্ত যায় না, সে এই রাজ্যের কি অবস্থা করবে সেটা আমি এখনই বুঝতে পারছি। তারপর রাজা তার ছোট পুত্রের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে, গম কোথায়? ছোট পুত্র তখন রাজাকে একটি জমির কাছে নিয়ে যায়। রাজা সেখানে গিয়ে দেখে তিনি যতটা গম তার পুত্রকে দিয়েছিলেন তা কয়েক গুণ বেড়ে উঠেছে। সমস্ত জমি ফসলে ভরে উঠেছে। রাজা এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে উঠল। তার সামনে ছিল ফসলে ভরা এক সবুজ জমি, বাতাসে যার সুগন্ধকে বয়ে নিয়ে যাচ্ছিল, সূর্যের রশ্মি যার উপর পড়ে চকচক করেছিল। যেই দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল, মন শান্ত হয়ে উঠছিল। সুন্দর ফসল দেখে রাজা খুব খুশি হলেন আর আনন্দের সাথে তার ছোট পুত্রকে বললেন, তুমি হলে আমার যোগ্য উত্তরাধিকারী, তুমি হলে এই রাজ্যের যোগ্য রাজা। এই বলে তিনি তার রাজ্য ছোট পুত্রের হাতে তুলে দিলেন। বন্ধু, যেমন এই কাহিনীটিতে 3 রাজপুত্রকে সমান সমান গম দেয়া হয়েছিল, তেমনি আমাদেরকেও সমান সমান সময় দেয়া হয়েছে, যাতে আমাদের মধ্যে যে সম্ভাবনা রয়েছে সেটা যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ কখনো এটা জানার চেষ্টা করেনি যে নিজের সময়ের সঠিক এবং সর্বোচ্চ ব্যবহার কি করে করতে হয়। ঠিক সেই প্রথম রাজকুমারের মতো, যে বোঝার চেষ্টাই করেনি যে গমের মধ্যে থাকা সম্ভাবনাকে কিভাবে বৃদ্ধি করতে হয়, কিভাবে তাকে অক্ষত রাখতে হয়, তেমনি আমরাও আমাদের সময়কে সঠিক কাজে ব্যবহার না করে নানান খারাপ কাজে ব্যবহার করে থাকি, আর নিজের মধ্যে থাকা সমস্ত সম্ভাবনাকে ধ্বংস করে ফেলি, নষ্ট করে ফেলি। ঠিক সেই সিন্ধুকে রাখা গমের মতো। কিছু মানুষ দ্বিতীয় রাজকুমারের মতো হয়, যারা সময় আর সুযোগের গুরুত্বকে বুঝতে তো পারে, কিন্তু কখনো সম্পূর্ণ চেষ্টার সাথে নিজের কর্ম করে উঠতে পারে না। তাদের চেষ্টা সবসময় অসম্পূর্ণ থেকে যায়। নিজের অলসতা, ব্যর্থতার ভয় আর নিজের কাজকে নিয়ে গড়িমসি করার মতো অভ্যাসের জন্য তারা নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে কখনো চেষ্টা করতে পারে না। ফলে তারা সারা জীবন অসফল হয়েই রয়ে যায়। তারা এই সব কিছু বুঝতে পারলেও কখনো কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ উঠাতে চায় না। কেবল হাতে গোনা কিছু মানুষই থাকে যারা সেই তৃতীয় রাজপুত্রের মতো সমস্ত সুযোগ ও সময়ের সঠিক ব্যবহার করে থাকে। এরা কর্মযোগী হয়ে থাকে। এরা কেবল নিজের কর্মে মনোযোগ দিয়ে থাকে। এদের মনে কোনো ভয় ও সংশয় দীর্ঘ সময় পর্যন্ত বাসা বাঁধতে পারে না। এরা জন্মের সময় যা পেয়ে থাকে সেটাকে মৃত্যুর আগে কয়েক গুণ বাড়িয়ে এই সংসারে পুনরায় ফিরিয়ে দেয়। তাই বন্ধু, আমাদের প্রত্যেককে সময় ও সুযোগের সদ্ব্যবহার করা শিখতে হবে, যাতে আমরা আমাদের ভিতরে লুকিয়ে থাকা ট্যালেন্টকে চিনতে পারি, তাকে কাজে লাগাতে পারি। যে গুণ বা কোয়ালিটি আমরা জন্মসূত্রে পেয়েছি সেটাকে মৃত্যুর আগে যেন বহুগুণ বৃদ্ধি করতে পারি, নিজেকে সফল করে তুলতে পারি, নিজেকে একটি উদাহরণ রূপে গড়ে তুলতে পারি, যাতে নিজের আর পরিবারের লোকজনের জীবনকে
আরও উন্নত করতে পারি। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।